আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। মানবদেহ সত্যি এক অসাধারণ যন্ত্র, তাই না? প্রতিদিন আমাদের দেহে এমন অনেক কিছু ঘটে যা দেখতে খুব সাধারণ মনে হলেও এর পেছনের বিজ্ঞান আর বিবর্তনের ইতিহাস জানলে আক্ষরিক অর্থেই চমকে উঠতে হয়। আজকের আয়োজনে আমাদের চোখের সামনে লুকিয়ে থাকা এমনই কিছু অবিশ্বাস্য শারীরবৃত্তীয় রহস্য উন্মোচনের চেষ্টা থাকবে। শুরুতেই দারুণ একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক। আচ্ছা, লোহিত রক্তকণিকার আণবিক গঠন, একজনের হাই তুললে আরেকজনেরও হাই তোলা, আর রাতের ওই স্পষ্ট স্বপ্ন, এই তিনটির মধ্যে কোনো অদ্ভুত মিল কি থাকতে পারে? আপাতদৃষ্টিতে মনে হবে আরে না, এদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। কিন্তু জীববিজ্ঞানের লেন্স দিয়ে দেখলে এরা সবাই একটা গভীর বিবর্তনীয় সূত্রে গাঁথা। প্রতিদিনের এই সাধারণ ঘটনাগুলোর প্রতিটির পেছনেই লুকিয়ে আছে আমাদের টিকে থাকার এক বিশাল ইতিহাস। তো আজকের এই যাত্রায় মূলত 5টি ধাপে এগোবো আমরা। 1. আমাদের রক্তের রহস্য উন্মোচন। 2. বিবর্তন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। 3. হাই তোলার গোপন রহস্য। 4. সহানুভূতির সংক্রমণ। এবং সবশেষে 5. স্বপ্নের বিজ্ঞান। ঠিক আছে, চলুন প্রথম ধাপে প্রবেশ করা যাক। আমাদের রক্তের রহস্য উন্মোচন, যা গত 50 বছর ধরে চিকিৎসা বিজ্ঞানে এক বিরাট ধাঁধা হয়েছিল। ব্যাপারটা আরেকটু খুলে বলা যাক। 1900 সালে কার্ল ল্যান্ডস্টেইনার যখন এবীয় রক্তের গ্রুপ আবিষ্কার করলেন, সেটা ছিল চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো একটা গেম চেঞ্জার। কিন্তু রহস্যের শুরু হয় 1972 সালে। তখন রোগীদের রক্তে হঠাৎ একটা অদ্ভুত অ্যান্টিজেন শনাক্ত হয়, যার নাম দেওয়া হলো NWJ। দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে বিজ্ঞানীরা রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলেছেন এটা জানতে যে কোন জিন আসলে এই অ্যান্টিজেন তৈরি করে। অবশেষে 2024 সালে এক্সোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে জানা গেল MAL জিনের মুছে যাওয়া বা ডিলিশনই হল এই অতি বিরল NWJ নেগেটিভ রক্তের মূল কারণ। আর এর মাধ্যমে জন্ম নিল সম্পূর্ণ নতুন একটি ব্লাড গ্রুপ সিস্টেম, MAL ব্লাড গ্রুপ সিস্টেম, যাকে আন্তর্জাতিকভাবে 47তম মানব ব্লাড গ্রুপ হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। গবেষকরা দেখলেন মাল নামের একটা ছোট মেমব্রেন প্রোটিনই এই রক্তের গ্রুপের জন্য দায়ী। যাদের রক্ত স্বাভাবিক তাদের লোহিত রক্তকণিকায় এই প্রোটিনটা থাকে, আর যাদের নেগেটিভ তাদের থাকে না। সিম্পল কিন্তু যুগান্তকারী। এখানকার সবচেয়ে অবাক করা পরিসংখ্যান হল এই 99.9%। মানে পৃথিবীর প্রায় সব মানুষের রক্তেই এই AWJ অ্যান্টিজেন আছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ওই বাকি অতি ক্ষুদ্র ভগ্নাংশের মানুষদের নিয়ে। এই বিরল রক্তের কাউকে যদি ভুল করে পজিটিভ রক্ত দেয়া হয়, তবে মারাত্মক ট্রান্সফিউশন রিয়াকশন হতে পারে। তবে ভালো খবর হলো, পেছনের জেনেটিক কারণটা এখন জানা থাকায় খুব সহজেই টেস্ট করে এই বিরল দাতাদের শনাক্ত করা সম্ভব। 2 নম্বর ধাপে আমরা দেখব বিবর্তন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা। মানে কেন আমাদের রক্তের ধরন এক একজনের এক এক রকম হয়? এই বৈচিত্র্য আসলে নির্দিষ্ট কিছু জীবাণুর বিরুদ্ধে টিকে থাকার জন্য এক ধরনের ঢাল হিসেবে কাজ করে। যেমন যাদের টাইপ ও রক্ত, তারা প্রাকৃতিকভাবেই মারাত্মক ম্যালেরিয়া এবং কলেরার মতো রোগ থেকে কিছুটা বেশি সুরক্ষিত। অন্যদিকে টাইপ এ রক্তের ক্ষেত্রে আবার গুরুতর ম্যালেরিয়া এবং H. পাইলোরি ব্যাকটেরিয়াজনিত ক্যান্সারের ঝুঁকি একটু বেশি থাকে। রক্তের এই যে এত ধরন, এটা কিন্তু মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ভারসাম্যপূর্ণ পলিমরফিজম। মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরে নানা মহামারী আর জীবাণুর আক্রমণের কারণেই টিকে থাকার তাগিদেই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে আমাদের জিনে এই বৈচিত্র্য তৈরি হয়েছে। সোজা কথায়, জীবাণুর সাথে অবিরাম যুদ্ধেরই একটা ছাপ হলো আমাদের এই রক্তের গ্রুপগুলো। এবারে 3 নম্বর ধাপে আসা যাক, হাই তোলার গোপন রহস্য, যা নিছক এক ঘেমিছে অনেক বেশি কিছু। একটা প্রচলিত মিথ কিন্তু আমাদের সবারই জানা আছে, রক্তে অক্সিজেন কমে গেলে মানুষ হাই তোলে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ব্যাপারটা একদমই তা নয়। হাই তোলা হলো মূলত মস্তিষ্ককে ঠান্ডা রাখার একটা নিজস্ব কুলিং মেকানিজম। গভীর শ্বাস নেওয়ার সময় মস্তিষ্কে ঠান্ডা বাতাস ঢোকে, রক্তপ্রবাহ বাড়ে আর তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, ঠিক যেন কম্পিউটারের কুলিং ফ্যানের মতো। এমনকি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা তীব্র আবেগের মুহূর্তেও মস্তিষ্ক নিজেকে প্রস্তুত করতে হাই তোলে। পর্ব 4, সহানুভূতির সংক্রমণ। মানে একজন হাই তুললে আরেকজনের কেন হাই পায়? এই প্রশ্নের চমৎকার একটা উত্তর দেয় ইমোশনাল বায়াস হাইপোথেসিস বা EBH। এই তত্ত্ব বলছে
সংক্রামক হাই তোলা শুধু আরেকজনকে অনুকরণ করা নয়, এর শেকড় লুকিয়ে আছে স্তন্যপায়ী প্রাণীদের গভীর সহানুভূতির মাঝে। আমাদের আবেগের বন্ধন যত মজবুত হয়, এই সংক্রমণের হারও তত বেশি হয়। এই স্লাইডের ডেটাটা সত্যিই চমকে দেওয়ার মতো। দীর্ঘ ৯ বছরের একটা গবেষণায় দেখা গেছে, শুধু চোখে দেখলেই নয়, বরং হাই তোলার শব্দ শুনলেও এর সংক্রমণ ঘটে। আর এই শ্রবণযোগ্য হাই তোলার হার বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যেই সবচেয়ে বেশি। পরিচিত বা অপরিচিতদের ক্ষেত্রে এটা বেশ কম। মানে চোখে দেখা না হলেও শুধু সামাজিক সম্পর্কের জোরেই এই শারীরিক প্রতিক্রিয়াটা কাজ করতে পারে। ঠিক এই উদ্ধৃতিটাই গবেষণার মূল নিরাশ। আমাদের সামাজিক সম্পর্কগুলোই মূলত এখানে ট্রিগার হিসেবে কাজ করে। আমরা অবচেতনভাবেই আমাদের কাছের মানুষদের আবেগ আর শারীরিক অবস্থার সাথে গভীরভাবে যুক্ত থাকি। এই অডিও গবেষণায় লিঙ্গভেদে দারুণ কিছু ব্যাপার লক্ষ্য করা গেছে। দেখা গেছে অন্যের হাই তোলার শব্দ শুনে নারীরা অনেক বেশি প্রতিক্রিয়া দেখান। অন্যদিকে পুরুষরা যখন হাই তোলেন, তখন তাদের হাই তোলার শব্দ শুনে নারী পুরুষ নির্বিশেষে বাকি সবাই সবচেয়ে বেশি প্ররোচিত হন। মানব আচরণের এই দিকটা সত্যিই বেশ কৌতূহল উদ্দীপক। এবার আসা যাক আমাদের শেষ ধাপে, পর্ব ৫, স্বপ্নের বিজ্ঞান, রাতের আধারের রহস্য উন্মোচন। বহু শতাব্দী ধরে স্বপ্ন নিয়ে কত জল্পনা কল্পনা। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, স্বপ্ন হলো আমাদের অবদমিত ইচ্ছার প্রকাশ। আবার কার্ল জাং একে বলেছেন যৌথ অবচেতন। কিন্তু আধুনিক নিউরোবায়োলজি, বিশেষ করে অ্যাক্টিভেশন সিনথেসিস তত্ত্ব বলছে অন্য কথা। REM বা র্যাপিড আই মুভমেন্ট ঘুমের সময় আমাদের মস্তিষ্কে কিছু এলোমেলো নিউরাল সিগন্যাল ফায়ার হয়, আর মস্তিষ্ক যখন সেই এলোমেলো সিগন্যালগুলোকে জোড়াতালি দিয়ে কোনো অর্থ দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক তখনই আমরা স্বপ্ন দেখি। তবে স্বপ্ন কিন্তু কোনো ফেলনা জিনিস নয়। স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ঘুমের আর স্বপ্নের একটা অসাধারণ ভূমিকা আছে। সারাদের আমরা যা শিখি, REM ঘুমের সময় মস্তিষ্ক সেগুলো প্রসেস করে। মানে স্বপ্নের ভেতর দিয়ে মস্তিষ্ক নতুন স্মৃতিগুলোকে বারবার রিহার্সাল করে এবং একদম পাকাপোক্তভাবে মেমোরিতে সেভ করে নেয়। স্বপ্নের বিবর্তন নিয়ে থ্রেট সিমুলেশন থিওরি বা TST নামের একটা দারুণ তত্ত্ব আছে। আদিম যুগে বন্যপ্রাণী বা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে মানুষকে টিকতে হতো। এই তত্ত্ব বলছে, সম্ভাব্য হুমকিগুলোর বিরুদ্ধে একটা নিরাপদ ভার্চুয়াল রিয়েলিটি মহড়া দেওয়ার জন্যই মূলত স্বপ্নের বিবর্তন হয়েছিল, যেন বিপদে পড়লে মস্তিষ্ক আগে থেকেই জানে কি করতে হবে। মানসিক স্বাস্থ্যের সাথেও স্বপ্নের একটা গভীর সম্পর্ক রয়েছে। সারাদিনের নানা আবেগ প্রসেস করতে স্বপ্ন থেরাপির মতো কাজ করে। মানসিক চাপ বা ট্রমা সামলাতে এর জুড়ি নেই। তবে হ্যাঁ, একটানা দুঃস্বপ্ন দেখা বা ঘুমে ব্যাঘাত ঘটা কিন্তু আবার PTSD এর মতো মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। ইমোশন কন্ট্রোল আর মেন্টাল স্ট্রেসের মাঝে স্বপ্নে একটা খুব সূক্ষ্ম ব্যালেন্স তৈরি করে। তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রক্তের অণুগুলো যদি আমাদের টিকে থাকার ম্যাপ হয়, আর সাধারণ হাই তোলা যদি আমাদের গভীর সহানুভূতির প্রমাণ হয়, তবে মানবদেহের গভীরে এমন আরও কত শত অবিশ্বাস্য বিবর্তনীয় রহস্য আমাদের অজানা রয়ে গেছে। একটু ভাবলেই অবাক হতে হয়। অস্তিত্বের প্রতিটা ক্ষুদ্র উপাদানের পেছনেই রয়েছে এমন হাজার বছরের বিবর্তনের গল্প। হয়তো ভবিষ্যতের বিজ্ঞানের জন্য এমন আরও অনেক বড় চমক অপেক্ষা করছে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিজেদের শরীর এবং চারপাশের এই জগৎকে একটু অন্যভাবেই দেখা হবে।